না, প্রথম কথা হচ্ছে আমার কখনো সিনেমা দেখতে দেখতে কবিতার কথা মনে পড়েনি। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে সিনেমাকে কবিতার মতো, কবিতাকে সিনেমার মতো, নাটককে ভাস্কর্যের মতো, এই যে বলা বলি, তা প্রচুর সঙ্গত কারণ নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু এইটাকে অভ্যেসে পরিণত করাটা কোনো কাজের কথা নয়। তার কারণ প্রত্যেকটা শিল্প মাধ্যম অন্য শিল্প মাধ্যম থেকে কিছু বৈশিষ্ট্য আহরণ করবে। সিনেমা অনেক বেশি করে আহরণ করার ক্ষমতাবান, কারণ তার তার চরিত্রটাই তাই। এবং তাই যদি আমি একটা সিনেমা দেখি, তারকস্কির সিনেমা খুব সুন্দর লাগে, তখন আমি বাহ, এটা সিনেমাটা খুব ভালো হয়েছে। কখনো ভাবি না এবার সিনেমাটা কবিতা হয়ে গেল। আর কবিতা যখন পড়ি তখন যদি কবিতাটা চমৎকার লাগে, তাতে যদি পরপর ছবির অনুষঙ্গ এসেও পড়ে, তখন আমি ভাবি বাহ, কবিতাটা চমৎকার হচ্ছে। কখনো ভাবি না যে এটা সিনেমার মতন হচ্ছে। অভিক যে দামি কথাগুলো বলেছেন তার মধ্যে এই যে উনি বলছেন যে অস্তিত্বের আর্তনাদ, তা শুধুমাত্র কবিতায় প্রকাশিত হয় তা না, পৃথিবীর যতগুলো শিল্প আজ অব্দি তৈরি হয়েছে প্রত্যেকটা শিল্পে অস্তিত্বের আর্তনাদ প্রকাশিত হয়, নাটকে হয়। এমনকি আপনি বলতে পারবেন যে মতি নন্দীর দ্বাদশ ব্যক্তিতে বা বাউভাবে অস্তিত্বের আর্তনাদ প্রকাশিত হয়নি, কিংবা মানে এটা কোনো কথাই হতে পারে না। রক্তকর্মী নাটকটা যখন অভিনীত হয় তাতেও কেউ অস্তিত্বের আর্তনাদ। অস্তিত্বের আর্তনাদ এমন একটা সাধারণ কথা, এবং আমি মনে করি এটা উনি চমৎকার বলেছেন। কারণ যে কোনো আধুনিক শিল্পের মূলে কি থাকবে এরকম যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে এর পরের সভা থেকে আমি অস্তিত্বের আর্তনাদ বলবো, আমার নামে চালিয়ে দেবো, ওর নামটা করবো না। কিন্তু এটা কোনো সন্দেহ নেই যে এটা হবে। এবার আলবের কামুর একটা লেখা কি সবেতেই অস্তিত্বের আর্তনাদ পাওয়া যায়। সেটা কোন কবিতার কোনো ব্যক্তিগত সম্পত্তি না যে না কবিতায় অস্তিত্বের আর্তনাদ পায়, এরকম কোনো কথা নেই। আমার বক্তব্যটা খুব সহজ, সেটা হচ্ছে যে প্রত্যেকটা শিল্প মাধ্যম আলাদা, কোনোটা কোনোটার মতন নয়। আমি যদি জোর করে বলি যে এইটাই ওটা খুঁজে পাওয়া যাচ্ছে, খুঁজে পেতেই পারি, আমার তো মনে হতেই পারে। যেরকম আমাদের এতক্ষণ ধরে আলোচনা হলো, এটা থেকে এইটা এসছে বা ওটা থেকে, সত্যি বলতে কি এমন কবিতা পড়া যেতে পারে যেখানে স্পষ্টত একটা সিনেমার দৃশ্য যে অনুদিত করা হচ্ছে এটা বোঝা যায়। এমন সিনেমাও দেখা যেতে পারে যে এরমনি বললেন যে অমুক কবিতাটা সে পেছনে পড়ার পেছনে নাই পড়াতে পারতেন এবং সেইটাকে অনায়াসে চিত্ররূপ দেওয়ার চেষ্টা করতে পারতেন। এই সমস্ত স্বাধীনতাগুলো সব শিল্পীর আছে বলেই শিল্প এমন মাদকতাময় আশ্চর্য একটা জিনিস। মানে আমি আজকে এটা থেকে ওখানে চালান করবো, আমি আমার স্বপ্ন দৃশ্য সেটাকে করে দেবো কালকে সিনেমা। আবার সেই স্বপ্নটা থেকে আমি একটা কবিতা লিখতে পারি, আমি একটা গদ্যও লিখতে পারি, আবার একটা গদ্য পড়েছি সেটাকে কালকে সিনেমা, এসব করতে পারি। কিন্তু আসল কথা হলো এই যে সিনেমা আর কবিতা এই দুটো শিল্প মাধ্যম একেবারে আলাদা, একদম। তা শুধুমাত্র প্রাথমিক ক্ষেত্রে না, সে তো বটেই, সে মানে অভিক আমার চেয়ে 30,000 গুণ ভাবে বলতে পারবে যে কবিতা কি করে, সে কতগুলো চিহ্ন একটা কাগজে মুদ্রিত করে। তাতে কি হলো, সেই চিহ্নটা যদি আমি পড়তে পারি আমার মাথার মধ্যে, সে কোনো নির্দিষ্ট ছবির কথা বলুক না বলুক, আমার মাথার মধ্যে কিছু ছবি তৈরি হতে শুরু করে। ফলে তার যাত্রাটা অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিটের দিকে। আর আমি যখন একটা ছবি দেখি, ছবি করি, তখন আমি বাধ্য এইখানে কিছু একটা ফুটিয়ে তুলতে। এবার এরকম ছবি হয়েছে, কিছু ফুটিয়ে তোলা হয়, হ্যাঁ, ডেরেক জার্মানের ছবি হচ্ছে শুধু নীল স্ক্রিন, আপনি দেখুন। এবার এইসব নিরীক্ষামূলক জিনিসগুলো অনেক হয়ে গেছে, তাই নিয়ে আলাদা আলোচনা হয়, কিন্তু সেগুলো রিপ্রেজেন্টেটিভ অফ সিনেমা নয়। আমি যেটা কবিতা লিখি, শুধু দাঁড়িয়ে দিলাম আর 4টে কমা দিলাম, আমি লিখবো এভাবে, কিন্তু সেটা তো রিপ্রেজেন্টেটিভ অফ কবিতা নয়। ফলে আমরা যখন ছবি বলি তার মানে হচ্ছে ছবি ফুটে উঠছে, তার মানে কংক্রিট একটা ছবি আমাকে দেখাতেই হচ্ছে ফিল্ম মেকারকে। তারপর তো অনেক কিছু করতে হচ্ছে, সাধারণত দুটো চরিত্র কথা বলছে। এবার তর্ক করা যায় যে অ্যান্ডি ওয়ারহলের ছবি আছে এম্পায়ার স্টেট বিল্ডিংটাকে আমি 8 ঘন্টা ধরে দেখছি, স্ট্যাটিক ক্যামেরা, দেখো কোনো লোক নেই, একটা ছবি আছে তাই দেখলুম, এম্পায়ার স্টেট বিল্ডিং ম্যানহাটনের স্মগের মধ্যে দিয়ে দেখছি। এরকম ছবি আছে 10 মিনিট ধরে একটাই শট, কোনো এডিটিং এর প্রশ্ন নেই, যেটা গিয়ে শেষকালে একটা মৃতদেহে থামে। এরকম ছবি আছে যেখানে বারান্দায় বসে একজন লোক হেঁচকি তুলছেন আর চতুর্দিকে কি দেখছেন এটাই 1.5 ঘন্টা ধরে দেখানো হচ্ছে। ওসব ছেড়ে দিই, কথা হলো সিনেমা বলতে আমরা যা বুঝি সেখানে একটা ছবি থাকতেই হবে, আর কিছু থাক না থাক, আমি এডিট করলুম না, আমি কোনো চরিত্রকে আনলুম না, বা যে চরিত্রকে আনলুম সে কোনো কিছু বললো না, চুপ করে আমার দিকে পেছন দিকে বসে থাকলো, যাই হোক, সেখানে আমি একটা কংক্রিট কিছু দেখাতে বাধ্য। এবং সেখান থেকে আমি লোককে, হ্যাঁ, আজকাল যে ছবি হয় তাকে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে বলা ভুল, কংক্রিট থেকে কংক্রিট তর দিকে হয়তো নিয়ে যাবে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তার যাত্রাটা আইডিয়ালি কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে। ফলে কবিতা ও সিনেমা এই দুইয়ের যাত্রাপথ হচ্ছে সম্পূর্ণ বিপরীত। কতগুলো চিহ্নের মাধ্যমে আমাকে কতগুলো ছবি উৎপন্ন করে, আর ও কতগুলো ছবির মাধ্যমে আমার চিন্তা তরঙ্গটাকে উদ্দীপিত করার চেষ্টা করে। এইবারে কথা হলো যে ছবি তো অনেক রকম হয়, কবিতাও অনেক রকম হয়, তাহলে এর মধ্যে কি ওর সঙ্গে গিয়ে অভিক বলছিল যে কবে হবে এরকম ছবি, এরকম ছবি প্রচুর হয়েছে। আসিয়া আন্দালু কবেকার ছবি, যে বনুয়েল ছবি করেছেন, তার তো কিছুর সঙ্গে কিছু পারম্পর্য নেই। এই যে বিরাট সুরিয়ালিস্ট আন্দোলনটা হলো, সেখানে নিশ্চয়ই কবিতার প্রভাব আছে এইসব
সিনেমায় যখন দালি আর বুনুয়েল মিলে স্ক্রিপ্ট লিখলেন, ওদের প্রথম শর্তই ছিল যেন কোনো কিছুর মধ্যে কোনো অর্থ নিরূপণ করা না যায়। তারপর লাস্ট দৌড় হল, তারপর বুনুয়েল পরবর্তীকালে নিজে আরো প্রচুর ছবি করলেন, দালির সঙ্গে মিশে তো বেশি দিন শিল্প করা যায় না, ওই দুটো ছবি হলো। এখন ঘটনা হলো এই যে কবিতার মতন বলতে যদি আমি বুঝি না আমি শুধুমাত্র কতগুলো দৃশ্য পরপর রেখে যাবো সেরকম করে মানে করবো না, নিশ্চয়ই সেরকম বেশি ছবি হয়নি। আমাদের ছবির মূল ধর্ম হচ্ছে একটা গল্প বলা হবে বা অন্তত পক্ষে একটা ধারণা নিয়ে আলোচনা করা হবে। যদি আমি বার্গম্যানের ছবিও দেখি কতগুলো ধারণার কথা, আমরা যখন গোদারের ছবি দেখি কেউ বলি না কবিতার মতন, কিন্তু অনেকে বলেন যে প্রবন্ধের মতন। কেন বলেন? তার কারণ হচ্ছে গোদারের কতগুলো ধারণা নিয়ে আলোচনা করা হয়। একটা চরিত্র কি বললো, তার প্রেক্ষিতে একটা চরিত্র কি বললো, একটা লোক বেরিয়ে যাচ্ছে একটা দোকান থেকে, সেখানে মতেইনের একটা ম্যাক্সিম টক করে বলে দেওয়া হলো, ওখানে একটা পাস্কালের কথা বলা হলো। আবার যখন আমরা রোমারের ছবি দেখবো, একটা ছেলে আর একটা মেয়ে মিলে সারা রাত ধরে প্রায় ব্লেস পাস্কালের তত্ত্ব নিয়ে আলোচনা করে গেল, কিন্তু তার মধ্যে একটা প্রণয়ের টানা পড়ে না আছে। ফলে ছবি 100 রকম হয়, কবিতাও 1000 রকম হয়, এ নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু যখন একটা লোক ছবি করতে যায় সে কি করে, সে খুব ভেবেছে একটা জিনিস, ভেবে আমি ধরে নিচ্ছি সে নিজেই চিত্রনাট্য লিখেছে। বাংলার ক্ষেত্রে তো আরো বেশি, কারণ সবাই সত্যই হতে চায়, ফলে সবার নিজে সব করতে হবে। ভালো চিত্রনাট্য লিখলো, এইবার তার মনে হলো আমি এই জিনিস প্রকাশ করবো, তো কবিতার মতোই হলো যে সে একটা কতগুলো চরিত্রের মধ্যে দিয়ে কতগুলো শব্দ লিখে টিকে নিল, স্ক্রিপ্টটা সবার সামনে পড়লো, সবাই বললো এটাই মাস্টারপিস, এবার শুটিং হবে 26 তারিখ থেকে গেল। এইবার কি হবে? এইবার সে গিয়ে দেখবে তার যে ভাবনা, একজন কবির ভাবনা রূপায়িত করেন কে? কবি। তিনি যদি যথাযথ শৈলী আয়ত্ত করতে পারেন, তিনি যদি কাগজে তার ভাবনাটাকে মোটামুটি ভাবে অনুবাদ করে দিতে পারেন, তাহলে কবিতাটা যা ভাবনায় ছিল মোটামুটি তাই কাগজে চলে এলো। পুরোপুরি কখনো আসতে পারে না, ওই ইন বিটুইন ফলস দ্য শ্যাডো অ্যান্ড দ্য, কিন্তু ঠিক আছে এই হলো, আমি করলাম, হয়ে গেল। অত্যন্ত নিভৃত একটা শিল্প, টেবিলে বসে জিনিসটা হয়ে গেল। এইবার সিনেমা যখন একটা লোক করতে গেল, সে গিয়ে দেখলো তার সামনে এক তাঁবুভর্তি লোক আছে, হয়তো 400টা লোক আছে, নাও ইন্ডিপেন্ডেন্ট ছবি করছি 18টা লোক আছে। এইবার সে দেখলো একটা লোক সে যা ভেবেছে ওটাকে ক্যামেরায় তুলবে, এই লোকটা আদৌ তার ভাবনাটা বুঝতে পেরেছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। একটা লোক এই ধ্বনিটাকে গ্রহণ করবে, পরে একটা ধ্বনি বিন্যাস করবে তার ভাবনাটাকে আরো ভালো করে প্রকাশ করার জন্য। সেই লোকটা যিনি ডিরেক্টর, যিনি চিত্রনাট্য লিখেছেন, তার ভাবনা বুঝতে পেরেছেন কিনা আদৌ তার কোনো নিশ্চয়তা নেই। দুটো লোক অভিনয় করবে, নায়ক ও নায়িকা, তারা ওই চিত্রনাট্যে যা বোঝানো হচ্ছে তা আদৌ বুঝতে পেরেছেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এবারে আরো অনেকে আছেন যারা হায়ারার্কিতে একটু কম, ইনি স্পট বয়, ইনি ট্রলি ঠেলেন, তিনি মেকআপ দেন, তিনি চুলটা আছড়ে দেন, তাদের তো কোনো কিছু বোঝাই যায়নি। এবার সে গিয়ে কি দেখলো যে তার ভাবনা আজকে থেকে রূপায়িত হবে কাদের মাধ্যমে? যাদের আর্ধেক লোক যারা এসছে তাদের বয়ে গেছে ভাবনাটা বাস্তবায়িত হলো না, রূপায়িত হলো না, কি ঘন্টার মাথা হলো, সে দিনের দিন টাকা নিয়ে চলে যাবে। আর একদল লোক আছে যারা বোঝার চেষ্টা করলেও পারবে না, তারা এত বোকা। আর একদল লোক আছে তারা বুঝেছে এবং বুঝে থেকে মনে মনে ভাবি এই আপেলটা তো ছবি করতেই জানে না, আমাকে না টাকা দিয়ে প্রয়োজন কেটে দেবে। তারপরে তাদের মাধ্যমে এই ছবিটা তাকে রূপায়িত করতে হবে। এই সবের উপরে আরেকজন আছে, তিনি হচ্ছেন প্রযোজক, যিনি আজকে এসে বলতে পারেন যে একটা কাজ করো, এই সেকশনটা একটু বাড়ি দাও, বুঝলো, ওটা তুমি পারছো না, এই বেডসিনটা ভালো হচ্ছে নাকি, চলো 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 এটা আর্ট কর, বা ওই হিরোইনটা ভালো হয়, আমার এটা চেনা আছে, ও করবে। ফলে যে উপাদানগুলোর মাধ্যমে এই লোকটা ভেবেছে যে তার ভাবনাগুলো রূপায়িত করে সে একটা শিল্প প্রসব করবে, সেই উপাদানগুলোই বদলে যেতে পারে। ক্যামেরাম্যান ভালো করে না বুঝলে যে ফ্রেমিংটা করছে এটা তো তার ভাবনার সমীপবর্তী নয়। এইবার কথা হচ্ছে এই লোকটা তো একা সব কিছু করতে পারে না, পৃথিবীর কোনো লোক পারে না, ফলে এদের উপর তাকে নির্ভর করতেই হবে। তাহলে এমন একটা আশ্চর্য শিল্প মাধ্যম যেখানে মূল শিল্পীকে নির্ভর করতে হচ্ছে এতগুলো লোকের উপর এবং এতগুলো পরতে, যে সে জানে না আদৌ সে যা ভেবেছে তার শিখি কেন, মানে তার কণামাত্র আসলে রূপায়িত হবে কিনা। তারপরে পুরো জিনিসটা গিয়ে পড়বে একটা সম্পাদনার টেবিল, সম্পাদকের উপর নির্ভর করতে হবে, কারণ পেস অফ দ্য ফিল্ম ডিটারমিন্ড হবে। যদিও এই কথা সত্য যে শুটিং এর সময় পেস ডিটারমিন্ড হয়ে যায়, টার্কভস্কিও বলেছেন এবং এই কথা যে সিনেমা করেছে সেই বুঝতে পারবে। তাহলেও সম্পাদকের কিছু আপত্তি থাকতে পারে, সম্মতি থাকতে পারে, পরামর্শ থাকতে পারে, হ্যান ত্যান। সবচেয়ে যেটা বড় কথা, এই সময় ফিল্ম মেকার প্রথম রাশটা দেখে বুঝতে পারেন যে ও বাবা, তাহলে এই জিনিস হইল। সে যখন 26 তারিখের আগে টেবিলে বসে বসে সিনেমাটা করছিল, তখন সে ভেবেছিল সিনেমাটা অমুক হবে। তারপর সে যখন রাশ দেখে, যখন সে দেখে তার চিন্তাগুলো, তার ভাবনাগুলো, কবিতায় তো আমি লিখে দিয়েছি শব্দগুলো লিখতে পারলে ঠিক আছে, ঠিক আছে, আমি আর বাগাম পাড়ে আমার ব্যক্তিগত লিখন ভঙ্গি মারি ফেলছি, মিটে গেল।
এবার যখন বাদাম পাহাড় দেখানো হলো, লোকটা দেখি এই তো আমি ভাবিনি, তার মানে তো ক্যামেরাম্যান এরকম করে ফেলেছে, ও বাবা এর পেছনে এইরকম ভাবে সাউন্ড নিয়েছি, সম্পাদক নিয়ে বাবা এর মধ্যে কেটে দিল, সে ভয়ঙ্কর একটা ঝামেলায় পড়ে যায়। এই যে এই শিল্প মাধ্যমটায় মানে সঙ্গে কবিতার সবচেয়ে বড় এইটা হচ্ছে তফাৎ, যে কবিতা একটা অত্যন্ত নিবিড় ব্যক্তিগত মানে স্বনির্ভর একটা জিনিস, যে কবি যদি পারেন, তার যদি ক্রাফট থাকে, ক্ষমতা থাকে, মিটে গেল, কবিতাটা হয়ে গেল। এবার কি পড়বে না পড়বে সে তো আলাদা কথা। কিন্তু ফিল্ম মেকার যদি অত্যন্ত বড় তুলনাহীন ভাবনা ভেবে থাকেন, তাহলে এতগুলো ফিল্টারের মধ্যে দিয়ে গিয়ে যে জিনিসটা এলো, সেই জিনিসটা এতবার রিমুভ যে আদৌ এলো কিনা এটাই আশ্চর্য। এবং সত্যি বলতে কি, যদি কেউ সিনেমা করতে যান, সিনেমা সমালোচনা করা খুব সোজা, কেউ কিছু পারে না, কেন এটা দারুণ আমরা পারি, কিন্তু যদি সিনেমা করতে যান তখন দেখবেন যে সিনেমা যে আদৌ হয়, কারো প্রাইভেট ভিশন যে আদৌ রিয়ালাইজড হয়, এটাকেই মিরাকেল বলে মনে হয়। মানে তখন মনে হবে যে বাবা এটা পেরেছে, এটা তো পথে পাঁচালি করতে কি করে পারলো রে, মানে এটা তো হতে পারে না 5টা লোক এক ওয়েভ লেন্থে চলছে, কোনোদিন হতে পারে, কিন্তু হয়েছে, হয়, সেই মিরাকেলটা মাঝে মাঝে হয়, অধিকাংশ ক্ষেত্রে হয় না। এটা হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে প্রযুক্তি। কবিতা আগে লেখা হতো হয়তো খাগের কলমে, তারপর লেখা হতো ডট ফাউন্টেন পেন, তারপর লেখা হতো ডট পেন, এখন লেখা হয় কিবোর্ড। প্রযুক্তি বদলে গেছে, কিন্তু তাতে কবিতার ধর্ম ন্যূনতম বদলায়। যে কবিতা লিখতে পারে সে কিবোর্ডেও লিখতে পারে, একই কবিতা লিখতে পারে, কোনো ঝামেলা নেই। কিন্তু সিনেমার বিরাট ঝামেলা আছে। ধরুন তখনও কালার ফিল্ম আবিষ্কৃত হয়নি, আরেকজনের কল্পনা ক্রমাগত রঙিন জিনিস, তাই তো পৃথিবী তো রঙিন, সে তো ওইসব ভাবছে। এবার ভাবতে গিয়ে সে যখন ছবি করলো, দেখা গেল সাদা কালো, তার ভাবনাটা ফুটেই উঠলো না, কিন্তু কিছু করার নেই, প্রযুক্তি তখনও কিছু দেখাতে পারে। উল্টোটা ভাবুন, কালার ফিল্ম চলে এলো, এইবার আপনি প্রযোজককে গিয়ে বললেন আমি যে ভাবনাটা ভাবছি এটা কিরকম সাদা কালো ছাড়া প্রকাশিত হবে না, এক কাজ করুন, আমি রঙিন ছবি করবো না, আমি সাদা কালো ছবি করবো। আপনাকে প্রযোজক বার করবে, ঠিকই এই মুহূর্তে কলকাতায় একটা ছবি চলছে যেটা সাদা কালো, এবং একটা ছবি শুটিং হচ্ছে যেটা সাদা কালোই হবে, আমরা জানি। কিন্তু এই খুব বিরল একটা জিনিস। আমার মনে আছে ঋতুপর্ণ ঘোষ আমাকে বলেছিলেন, যে একটা গল্প বলেছিলেন, সত্যি কিনা জানি না, সেটা যে দেবানন্দের স্টুডিওতে ওরা দোসর ছবিটার ডাবিং করছিলেন। তা তখন ওখানে গেছিলেন, ডাবিং না গ্রেডিং কিছু একটা করছিলেন। তা দেবানন্দ নাকি একবার উঁকি দিয়েছিলেন, এবং যখন দেখেছিলেন ওটা সাদা কালো ছবি, তখন স্তম্ভিত হয়ে ঋতুপর্ণ ঘোষকে বলেছিলেন, আমরা এত প্রগতির পর রঙিনে এসে পড়লাম, তুমি পিছিয়ে সাদা কালো নিয়ে চলে গেলে। অর্থাৎ এটাও ঠিক যে রঙিন চলে আসার পর কেউ যদি সাদা কালোয় আমার কল্পনাটা রূপায়িত হলেই সবচেয়ে ভালো হইবে বলে, প্রযোজক তাতে রাজি নাই হতে পারে। আবার যখন সত্যজিৎ রায় প্রেজেন্স বলে একটা জিনিস শুরু করলেন, সন্দীপ রায় পরিচালনা করলেন, কিন্তু সবই সত্যজিৎই করে দিয়েছিলেন। তার আগে উনি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি তো টেলিভিশনের জন্য তো ওরকম করে কখনো লিখিনি, তো আমাকে একটু পড়াশোনা করতে হলো। তা সত্যজিৎ রায়কে আবার কি পড়াশোনা করতে হলো? পড়াশোনাটা এই যে উনি মনে করলেন লোকে বসে এইটুকু একটা চৌকোর মধ্যে গোটা ছবিটা দেখবে, তাহলে ছবিতে লং শট নেওয়া যাবে না, তাহলে আমাকে যা বলার চেষ্টা করতে হবে ক্লোজ আপ, মিড, ম্যাক্সিমাম মিড লং এ গিয়ে বলতে। তার মানে এতদিন ধরে সত্যজিৎ রায়, যিনি বিশ্ববরেণ্য, বিশ্বের অন্যতম সেরা পরিচালক, তিনি তো তার একটা ভাষা তৈরি করেছেন, তার একটা প্রকরণ বিষয়, কৌশল বিষয়, হ্যাঁ ঠিক আছে এইভাবে ছবিটা হয়, এই দৃশ্য এইভাবে তোলা, হ্যাঁ ঠিক আছে, এরকম ভেবেছেন। এইবার যে উনি দেখলেন টিভি, তখন দেখলেন না 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 না, এই প্রযুক্তিগতভাবে আমাকে বদলাতে হবে, সদ্গতি উনি করলেন। কিন্তু তখন উনি মনে রাখছেন যে দাঁড়া অধিকাংশ লোক কিন্তু দেখবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সেট, তাহলে আমি রঙিন দুর্দান্ত ছবি করে দিলেই হবে না, আমাকে ভাবতে হবে সাদা কালোয় খুলবে তো। এখন যদি আপনি ছবি করেন, কি ওয়েব সিরিজ করেন, ছবি আর পারবেন না, কিন্তু ওয়েব সিরিজ করলেন, এবারে গেলেন, এবার তাহলে গ্রেডিং বলে ব্যাপার হয়, ছবিটাকে রং করা হয়, মানে ছবির প্রতিটি ফ্রেম, লালটা কতটা লাল, নীলটা কতটা নীল, সবুজটা কতটা সবুজ, এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, চিরকালই হয়, এখনো হয়। এবার আপনি গেলেন, গিয়ে বড় স্ক্রিনে দেখছেন, আর আপনার পাশে একজন কালারিস্ট বসে থাকে, যাকে আপনি বলবেন যে একটু লাল করুন, একটু হলুদ, আপনার কথা শুনবে না, ক্যামেরাম্যানের কথা শুনবে, যে ধরতে বসে আছে, ঠিক। এইবারে আপনি বললেন অমুক করুন, এবার তিনি আপনাকে বলবেন এমন একটা কথা, আপনি চমকে উঠবেন, সেটা হচ্ছে না, এটাই বড় স্ক্রিনে দেখে তুমি যে বুঝছো কতটা লাল, কতটা সবুজ, কতটা হলুদ হবে, এটা ঠিক কাজ নয়। এখন মোবাইলে লোকে ছবি দেখে, ফলে ওই মোবাইলে ব্ল্যাকের অংশটা বেশি হয়, এটা হচ্ছে মোবাইলের একটা ধর্ম। আবার মানে যেদিন আমরা মোবাইলে কবিতা নিয়ে আলোচনা করবো, এবারে ওই যে মোবাইলে ব্ল্যাকের অংশটা বেশি হয়, সেই অনুযায়ী এখন গ্রেডিং করা হয়। কেন? আপনি বলবেন আবার কি, আমি তো ওয়েব সিরিজ করছি, সিনেমারই ভাই, আপনি পর্দায় তো কেউ দেখবে না, ঠিক আছে, আপনি অন্তত বড় ল্যাপটপে, তাও কেউ দেখে না। ওরা সমীক্ষা করে দেখেছে যে অধিকাংশ লোক দেখে মোবাইলে, ফলে মোবাইল অনুযায়ী ওটাকে গ্রেডিং করতে হবে। এই গ্রেডিং করার পর যদি আপনার ওই ছবিটা কখনো বড় স্ক্রিনে ফেলেন,
তখন কিন্তু আপনার পছন্দসই হবে না, তাতে কিছু এসে যায় না, কারণ প্রযুক্তি বদলে গেছে। ফলে এই শিল্পের শর্তটাকেও বদলে যেতে হবে। ফলে সিনেমা এমন একটা উদ্ভট শিল্প যা এত কিছুর উপর নির্ভর করে, সোজা কথা, যাতে এত টাকা ঢালতে হয় এবং সেই টাকাটা তুলে নেওয়ার একটা দায়, যতই মুখে বলি যে আমার দায় পায়নি, অনেকেরই দায় না থাকতেই পারে, কিন্তু সকলের মানে পরিচালকের দায় না থাকলেও প্রযোজকের তো দায় থাকে। ফলে কয়েকটা শর্ত মেনে চলতেই হবে। একজন ফিল্ম মেকার বলতে পারে না যে না আমি গ্রেডিং করবো বড় স্ক্রিন অনুযায়ী, কারণ আমি শৈশব থেকে বড় স্ক্রিনে ছবি করার স্বপ্ন দেখে এসেছি, আমি বুঝি না ওসব মোবাইল টোবাইল, বলতে পারে না। ফলে প্রতিটি মুহূর্তে আমাকে ভেবে চলতে হবে যে সিনেমার প্রযুক্তি আমার এটা তো হতে পারে না। ধরুন একজন কবি যশোদার একটা কবিতা লিখছে, উনি পয়রা পোলা লেখা মাত্র একজন প্রযোজক এসে, প্রকাশক এসে বলতে পারেন না ওখানে কাটো দেওয়া পড়ো, এ হয় না। উনি বলবেন দেখো আমার কবিতাটা আমি আমার মতো লিখবো, পছন্দ হলে ছাপাও, না হলে ছাপিও না, এর বেশি কিছু হতে পারে না, ফেসবুকে দিয়ে দেবে ঘন্টার মতো, ও বুঝাবো না ফেসবুকে চলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ফিল্ম মেকার তার এটা বলার সাহস নেই, যেহেতু এতগুলো যন্ত্র, এতখানি টাকা, এতগুলো লোক, বাজার তাকে এমন ভাবে নির্দেশ করতে করতে চলেছে। এখন ধরুন একটা সময় একাডেমি রেশিও বলে একটা রেশিওতে সব ছবি হতো, সব ছবি তাই হতো, তারপরে শুরু হয়ে গেল একরকম চ্যাপ্টা মতন করে ছবি করা। এখন যদি আপনি বলেন আমি একাডেমি রেশিওতে ছবি করবো, একাত্তা লোক পারে, সে খুব নাম করা হয়ে যায়, ফেস্টিভ্যাল সার্কিটে তাকে নিয়ে হই হই হয়, সে মনে করে যে তার মতো ফিল্মে তাকে নিয়ে বই লেখা হয়, সে যদি বলে সে তো 1:1 রেশিওতে অব্দি ছবি হয়েছে, সেও করা হয়েছে, কিন্তু সে কথা আলাদা। এমনিতে আপনাকে ওই রেশিও মানতে হবে। আপনি যদি মনে করেন না এইখানে এই ছেলেটি ওই এই মেয়েটির মধ্যে যে দূরত্ব সূচিত হচ্ছে সেটাকে আমি ফিজিক্যাল দূরত্ব দিয়ে বোঝাবো না, আমি চেষ্টা করব এদের শারীরিক নৈকট্য রাখতে আর মানসিক দূরত্ব সূচিত করতে, তাহলে আপনাকে বলবো হবে না, ওই ওই রেশিওতেই তোমাকে ছবি করতে হবে। তাতে আপনাকে ক্যামেরাম্যান এসে বলবে না না ওইখানে বসালে হবে না, তত কাছাকাছি, এইখানে ফাঁকা থাকছে ফ্রেম, আপনি একে এখানে বসান ওখানে বসান। অর্থাৎ এতগুলো শর্তের মধ্যে দিয়ে সিনেমা জিনিসটাকে চলতে হচ্ছে যে প্রায় অসম্ভব এই শিল্পটার সঙ্গে অন্য কোনো শিল্পের তুলনা করা। তাও নাটকের তুলনা করা যেতে পারে, সার্কাসের তুলনা করা যেতে পারে, কারণ সার্কাসে মানে গান্ধী বলে দিবে জানোয়ার চলবে না, এবার কি করবে, ও তো হাতির খেলা দেখিয়ে বাঘের খেলা দেখিয়ে এতদিন কাণ্ড করেছে, টিয়া পাখি অঙ্ক করেছে, কিছুই হবে না। এবার কি করা যাবে, সার্কাসের লোককে ভাবতে হবে, কিন্তু কবিকে কোনোদিন এই জিনিস ভাবতে হবে না। একটা কাজ করো, মা ক্রমচরিত নয় ক্রমচরণী বলে করে দে, ঠিক আছে লিখে দে, হয়ে গেল, কোনো না কোনো প্রতিষ্ঠা হবে নিশা চিরকাল ধরে লিখে দে। আজকে যদি বাল্মীকি জন্মদিন করে আমি দুটো ক্রমচরণী লিখবো, লেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি সিনেমা করি তাহলে ক্রমচরণী দেখাতেই পারবো না, কারণ আমাকে প্রথমে লিখে দিতে হয় যে কোন জানোয়ারকে আমি আঘাত করি। ফলে ভেবে দেখুন, ধরো 1922 সালে একটা লোক ছবি করছে, কি দেখে সাউন্ড দেখার পর ধরো 1956 সালে একটা লোক ছবি করছে, এবার সে মনে করলে একটি লোক খুব নিষ্ঠুর, কি করে বোঝাবো? এবারে ঠিক আছে, একটা হতে পারে যে খুব বিচ্ছিরি ভাবে কারোর সঙ্গে কথা বলবে না, একটা কাজ করি, সেই লোকটা খুব রাগ হয়েছে, সে রাস্তায় বেরিয়ে একটা কুকুরকে ক্যাট করে একটা লাথি মারবে, এতে বোঝা যাবে সে কতটা নিষ্ঠুর। এখন করে দেখুক তো, সেন্সার তাকে কানে ধরে নিয়ে চলে যাবে, নিষ্ঠুরতা অন্যভাবে দেখো। তার মানে সে করতে যাচ্ছে শিল্প, কিন্তু বারে বারে তার হাতটা খপ করে ধরে নিচ্ছে, কারণ এখন পলিটিক্যাল কনসিয়াসনেস, পলিটিক্যাল কারেক্টনেস এমন জায়গায় চলে এসেছে যে তুমি তোমার শিল্প সিদ্ধ করার জন্য তারা জানোয়ারকে আঘাত করতে পারো না, সত্যিই পারো, কোনোদিনই হয় না। ফলে এই যে এতদিন বেড়ালকে ছুড়ে দিয়েছে, কুকুরকে লাথি মেরেছে, মাছকে এরম করেছে, মাছটা এরম করে দাপাতে দাপাতে মরে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে বাবা কি অ্যাংস্ট, সত্যি ওই লোকটা দেখলি, লোকটাকে না দেখি মাছটাকে দেখালো, এসব কিছুই এখন হবে না। এখন তো তোমার সংলাপে বলতে হবে, আর যেই সংলাপে বলবে দেখেছো সত্যি কি গ্রিফিথ টিভি ছিলেন, কিভাবে সিম্বল লিখে গেছে, এবার সংলাপে বলবে। তার মানে তার শিল্পটা নির্মিত হচ্ছে এতগুলো শর্ত দ্বারা। এখন আমি যদি আশ্চর্য কবিতা লিখি, কোনো প্রকাশক বুঝলেন না, ছাপলেন না, হতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু ছাপলে তিনি ওটা ছাপবে, খুব কমই বলবে, লিখলে বলে পারটা হয়ে তসপিল করে যাবে, কিন্তু সে এমনিতে হয়। সাধারণত জিনিসটা হচ্ছে এই যে কবিতা লিখলাম, ছাপা হলো বা ছাপা হলো, কিন্তু সিনেমায় আমি যেটা লিখছি, অর্থাৎ আমি যেটা তৈরি করছি, যে দৃশ্যটা তৈরি করছি, যে শব্দটা তৈরি করছি, এইগুলো হাজারটা জিনিস দ্বারা প্রতিনিয়ত নির্মিত হতে হতে চলে। তাই সেই দিক থেকে ক্ষুধার রাজ্যের মতো সিনেমার রাজ্য এত গদ্যময়, বললে আবার গদ্যের লোকেরা লেগে যাবে, নয় গদ্য কি একরকম না, তা নয়। আমি বলতে চাচ্ছি খোঁচোটা অনেকগুলো বিচ্ছিরি জিনিস পরিপূর্ণ, যে সিনেমার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না, কবিতার তো তুলনা হয়ই না, কারণ সাধারণত ধরুন একজন কবি কবিতা লিখছে, এবার কবি কিন্তু খুব ক্যাবলা হতে পারেন, আমাদের যেরকম ধারণা কবিরা হন হচ্ছে উস্কো খুস্কো, অন্য মনস্ক, কোনো কিছুর প্রতি মনোযোগী নন, রাস্তায় গাড়ি আসছে কিনা জানেন। কবিরা আবার অত্যন্ত ধূর্ত হতে পারে, কবিতা পাঠের সময় তিনি দেখে রাখছেন সবচেয়ে রূপসী কোন মেয়েটা শুনছে, তারপর তাকে অটোগ্রাফ দেওয়ার সময় তাকে ফোন নম্বরটা দিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করতে পারেন, করে তো চেন। কবিরা কি কিছুই লাভ করেন না, তা তো আর হয় না।
টাকা পয়সা বিশেষ পাবে। তার মানে কবি আনস্মার্টও হতে পারে, আবার কবি স্মার্টও হতে পারে, এই নিয়ে কারোর কোনো কিছু এসে যায় না, কবিতাটা ভালো লিখলেই হবে। কিন্তু ফিল্ম মেকার ভীষণ আনস্মার্ট, অসম্ভব আড়ষ্ট, কারোর সঙ্গে কথা বলতে পারেন না, এরকম হওয়া খুব শক্ত। কারণ ফিল্ম মেকিং যখন ফ্লোরে গিয়ে পৌঁছয় তার আগে আলাদা কথা। গোদার বলে যে না না, সাদা পাতার সামনে কবি যেমন একাকী, সাদা পাতার সামনে ফিল্ম মেকারও তেমন একাকী, ওর বলা যায় ভালো। তারপর যখন ফ্লোরে গিয়ে পৌঁছয় জিনিসটা, তখন দেখা যায় যে তাকে মূলত করতে হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। ক্যামেরাম্যান তাকে সহ্য করতে পারছে না, বহু ক্ষেত্রেই হয়। বহু বড় ফিল্ম মেকার এবং ক্যামেরাম্যান জুটি যা চলেছে, আমাদের বাংলাতেও আছে, সে আর বলার দরকারই। রাহুল কুতারের সঙ্গে গোদারের ঝগড়া হয়ে গেছে, রাহুল কুতার ফোন করলে গোদার একসময় তুলতেন না। তা এইরকম জুটিও ভেঙে গেছে কেন? তার কারণ ক্যামেরাম্যানের সঙ্গে তার আদর্শের কোথাও সংঘাত হয়েছে, বা ব্যবহারটা মনে করেছে বিচ্ছিন্ন। কারণ গুনার ফিশার ছিলেন চুপচাপ, আর বার্গম্যান যাচ্ছে তাই দুর্মুখ দুর্ব্যবহার সম্পন্ন। যে কোনো ভাবেই হোক, যেহেতু এতগুলো অহং, এতগুলো চিন্তা, এতগুলো দর্শন সব সময় 40 দিন ধরে 50 দিন ধরে খটাখটি লাগছে, সেহেতু এরকম হতেই পারে যে ডিরেক্টর বুঝছেন যে ক্যামেরাম্যান তাকে দু চোখে দেখতে পাচ্ছে, ক্যামেরাম্যান বুঝছেন যে ডিরেক্টর তাকে সহ্য করতে পারছে না, অথচ 45 দিন ধরে তাদের দুজনে মিলে পূর্ণ সহযোগিতায় একটা ভাবনাকে দৃশ্যে রূপায়িত করতে হবে। আবার সাউন্ড ডিজাইনারের সঙ্গে মিলে, আবার সম্পাদকের সঙ্গে মিলে, এই যে আশ্চর্য ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে সিনেমাটা প্রবাহিত হয়, এরকম আমরা ভাবতেই পারি যে সেরকম আড়ষ্ট লোক হলে, সেরকম অপ্রতিভ লোক হলে তিনি হয়তো সিনেমা করতে আসতেই পারবেন না। কবিতার ক্ষেত্রে যেটা ঠিক নয়। এবার হ্যাঁ, অনেক কবি আছেন যারা ফিল্ম করেছেন, কক্তই তো ফিল্ম করেছেন, আমার বুদ্ধদেব দাশগুপ্ত করেছেন, উনি পূর্ণেন্দু পত্রিকার কথা বলে তিনি করেছেন, এরকম থাকবে, কিন্তু খুব বেশি নয়। মানে একজন ফিল্ম মেকারকে 100টা ঝগড়া সামলে, 500 বার অহং গিলে নিয়ে, কোনোবার কাউকে বিচ্ছিন্নভাবে ধমকে। আমি সেই ওয়ার্কশপ করেছি যেখানে সত্যদেব দুবে বলেছেন যখন কোনো সিনেমা করবে তখন শুটিং এর প্রথম দিন প্রথম কাজ কি করবে। তখন আমরা বললাম কেন স্যার, আমরা ক্যামেরাটা কোথায় বসাতে হবে তা বুঝবো, আমরা ক্যামেরাম্যানকে বলবো তুমি তাড়াতাড়ি করো, আমরা মেকআপ ম্যানকে বলবো তুমি দেরি করো না। সত্যদেব দুবে বললেন না, প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানকে বিনা দোষে সকলের সামনে এমন তীব্র গালাগালি দিয়ে বকতে হবে যে সবাই বুঝবে যে এইখানে পরিচালক ইজ দ্য বস, তার উপরে আর কোনো কথা চলে না। তার মানে সিনেমা কিন্তু অন্যান্য শিল্প মাধ্যমের চেয়ে অনেক খিটকেল, তেঁটে, ঝঞ্ঝাটময়, অতি মানে মানে উৎকট একটা শিল্প মাধ্যম। ফলে এই শিল্প মাধ্যমটাকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আপনি বলবেন এগুলো তো বহিরঙ্গের কথা হবে, এই সমস্ত বহিরঙ্গের কথাগুলো সিনেমার অন্তর্বস্তুকে ক্রমাগত প্রভাবিত করতে করতে চলে। অন্তর্বস্তুটা কি এবং তা শেষ অবধি কিভাবে প্রকাশিত হবে, তা এই সমস্ত জিনিসগুলো ঠক্কর খেতে খেতে নির্ণীত ও নির্ধারিত হতে হতে চলে বলেই সিনেমা একটা অনন্য, একটা অন্য রকমের শিল্প। সেটা কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু কবিতার মতন একটা অত্যন্ত নিভৃত শিল্পের সঙ্গে সিনেমার মতন এরকম একটা আশ্চর্য বারোয়ারি শিল্পে কোন রকম তুলনা হতে পারে বলে আমি মনে করি। ঠিক আছে, খুব ভালো। নিভৃত শিল্পের সঙ্গে অপোজিট আর্টের যে সমস্যার জায়গাটা চন্দ্রিল এত ভালো করে বললেন, আমার মনে হয় অভিক এবার বলুন। তার কারণ হচ্ছে যে একদম নেই সময়, হ্যাঁ, রাউন্ড আপ করে আমাদের শেষ করতে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার বিশেষ কিছু বলার নেই, খালি এইটুকু বলার আছে, এই জন্যই ভাগ্যিস, এই জন্যই কবিতা লেখার চেষ্টা করি আর সিনেমা গিয়ে দেখি। নিভৃতে আছি, ঝঞ্ঝাটে নেই। 2 নম্বর কথা হচ্ছে, একটা তর্ক রয়ে গেল আমার। একটা জিনিস নিশ্চয়ই চন্দ্রিল লক্ষ্য করে দেখেছেন যে গোদারও কিন্তু প্রাবন্ধিকের কথা বলেননি, কবির কথা বলেছেন। 1 2 চন্দ্রিনী উল্লেখ করলেন যে প্রতীক ইত্যাদি। দেখুন, কবিতাতেও প্রতীক থাকে, সিনেমাতেও প্রতীক থাকে। গোদার বলছেন সাদা কাগজের সামনে কবি ইত্যাদি প্রভৃতি। কবির প্রসঙ্গটা কেন বারবার আসছে সেই একটা তর্ক রয়ে গেল। 1 2 আমি কিন্তু একটা ছোট্ট দিকে সবাইয়ের দৃষ্টি নিয়ে যেতে চেয়েছিলাম। আসলে সিনেমা এবং কবিতার মধ্যে যে একটা জায়গা আছে না, অনেকেই তো ন্যারেটিভ কবিতা লিখেছেন, কিন্তু কবিতার মূল একটা ধারা তো বিরাট ভাবে বয়ে চলেছে, যেটা সংকেতবাহী। যদি এইভাবেই বলি, সংকেতবাহী সিনেমার ধারা, আসলে এই ঝঞ্ঝাটগুলোর কথা সত্যি আমার মাথায় ছিল না।
ন্যারেটিভ সিনেমার ধারা বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সংকেতবাহী সিনেমা কোনো একদিন সংকেতবাহীই হবে, মানে ন্যারেটিভকে সে যেরকম কবি, অনেক কবিতাই ন্যারেটিভ কবিতাকে সবসময় চ্যালেঞ্জ করে আর কি, বা উড়িয়ে দেয়, সেরকম সিনেমাও হয়তো হবে। আর শেষে আমি 4টে লাইন একটু বলতে চাই, এইখানে বইটা দেখছি আর মনটা আঁকুপাকু করে উঠছে। রাত্রিরের ভূত ভয়, হিসিমাখা বিছানার সংস্রব ত্যাগ করে একটি খুকুও জাগলো, এইবার স্কুলে যাবে। সামনে সামনে কাঁকড় রাস্তা, টেনিসের কোর্ট পাশে ফেলে একটি সাইকেল আসছে, সামনে জোতা পাউরুটির ভ্যান, আর আসছে পোস্টম্যান, হাতে তালুতে তার চিঠি নয়, 1 সেন্ট মাত্র দাম ব্রিটিশ গায়নার সেই মহামূল্য স্ট্যাম্প, কিন্তু কাঁদছে সে, কিছু না হারিয়ে তুমি কাউকে কিচ্ছু দেবে, সেও খুব ভুল দেয়া, ইত্যাদি। এই কবিতাটি আমাদের বন্ধু প্রবীর দাশগুপ্ত লিখেছিল ওই 86-85 সালে। যখনই শুনেছিলাম তখনই ওকে আমি ক্যাপ করে ধরেছিলাম যে স্যাক্রিফাইস দেখেছিস কবে, ও বলেছিল 7 দিনের মধ্যে। ফলে বোঝাই যায় যে কবিতাও অনেক সময় সিনেমা থেকে নেয়, অন্তত আমার চোখের সামনে নিয়েছে, এটা উল্লেখ করলাম। আর আমার কিছু বলার নেই, ধন্যবাদ। আচ্ছা, আমরা একেবারেই শেষ করছি, আমরা শেষ করে দিচ্ছি। এবার আমরা মানে অপু যদি সময় দেয় আমাদের হাতে, আমরা প্রশ্নোত্তর বা কোনো আলোচনা আমরা আহ্বান করতে পারি। আমি একটা কথাই একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই 3 জন যা যা বললেন সেটা এত ভালো এবং এত চমৎকার, সেটা কবিতার অভিজ্ঞতার দিক থেকে যেরকম ভাবে আসছে আমাদের যশোধরার কাছ থেকে বা অভিকের কাছ থেকে যেরকম এলো, সেরকমই সিনেমার অভিজ্ঞতার দিক থেকে চন্দ্রিল খুব একটা দারুণ চ্যাপ্টার তৈরি করলেন। আসলে কম্পোজিট আর্ট তো, আর কম্পোজিট আর্টের সঙ্গে ওই একক নির্মিত শিল্পের যে তফাৎ সেটা কোথাও বলছিলেন আর কি। হ্যাঁ, তো তাতে ওখানে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আবার ভীষণভাবে উঠে এলো। কিন্তু এটার পাশাপাশি আর একটা অন্য দিকও আছে, সেই দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দুরকম সমস্যা, এখানে একটা প্রশ্ন তুলেছেন অভিক, সেটা হচ্ছে যে আমরা কেন বারবার কবিতার মতোই বলছি, কবিতাতেই বারবার ফিরে যাচ্ছি। সত্যি সত্যি এই যে এখানে দালির কথা হচ্ছে বা বুনুয়েলের কথা হচ্ছে, আমরা চিত্রকলার কথা বলছি না, কিন্তু আমরা কখনো বলি না যে সিনেমাটা পেইন্টিং এর মতো। সিনেমার পেইন্টিং খুব ইম্পর্টেন্ট, এটা বুদ্ধদেব দাশগুপ্ত শুধু যে কবিতার কথা বলতেন তা নয়, কিন্তু আমার সাথে ওর ব্যক্তিগত আলাপচারিতে আমি বহুবার শুনেছি উনি পেইন্টিং এর কথা বলছেন নাকি। মানে আজকে আমাদের এই আলোচনাটা থেকে উঠলো না, হয়তো আমাদের কোনো চিত্রকর থাকলে হয়তো সেই প্রশ্নটা তুলতেন, কিন্তু চিত্রকলা, ভাস্কর্য, উপন্যাসের কবিত্বময় ন্যারেটিভ, আমি উপন্যাসের এই কবিত্বময় আখ্যানের কথা বলছি, সেগুলো পেরিয়েও কোথাও এখনো পর্যন্ত কিন্তু আমরা ওই সিনেমা কবিতা, মানে আজকে অপু যে এই বিষয়টা নির্বাচন করেছেন, আজকে যে সুধাংশু শেখর বাবুর সৌজন্যে এইরকম একটা চমৎকার আলোচনা সভা হলো, তাতে কিন্তু শেষ পর্যন্ত সেই কবিতা এবং সিনেমায় উঠে এলো আর কি, তাই না? আমি মাইক ছাড়ার আগে একটা উল্টো কথা বলে ছেড়ে দিই, তাহলে আমার মনে হয় যে ঝগড়াটা যদি আর একটু বাড়ে, সেটা হচ্ছে যে তরুণবাবু এখানে আসেননি। তরুণবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত কথোপকথন হচ্ছিল, উনি আমাকে বলেছিলেন, মানে এটা নিশ্চয়ই আমি পাবলিক করে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না আমি মানে খুব নিরুপদ্রব ভাবে পাবলিক করছি। উনি কি বলতেন তো আমি জানি না, কিন্তু আমাকে বলছিলেন শিলাদিত্য বাবু, উনি সবাইকে বাবু বলে ডাকেন, আমাকে শেষে বলতে দেবেন, কারণ ওখানে যারা থাকবেন তারা তো খুব বিজ্ঞজন, মানে চন্দ্রিলের কথা, অভিক বা এই যশোধরার কথা বলতে গিয়ে আমি তো এসব কিছুই বুঝি না, এবং আমি একেবারে অভিজ্ঞ মানুষ, সারা জীবন সিনেমা বানিয়েছি। আমার কিন্তু মনে হয় কবিতার সঙ্গে সিনেমার তেমন ভাবে কোনো, হ্যাঁ নিশ্চয়ই একটা যোগসূত্র আছে, না হলে আপনারা এরকম বিষয় তৈরি করছেন কেন, অপুবাবুও তৈরি করেছেন, আমি বলবো, তো অতএব সেই জায়গা থেকে বলবো, কিন্তু আমার শেষে বলতে দেবেন। এবং সেখানে কবিতার সঙ্গে সিনেমার কি কি বিরোধ, এবং মানে একেবারেই কোথাও কোথাও যে একটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ, এবং কোথাও সিনেমাকে তুলতে গেলে কবিতাকে নামাতে হবে, বা কবিতা এবং সিনেমার একটা ঝগড়া থাকবে, সেটা আমি বলতাম। যাকে উনি আসেননি, কিন্তু আমি হ্যাঁ, তো না, আমি একটা জাস্ট উদ্ধৃতি, খুব খারাপ লাগবে হয়তো, কিন্তু কিছু করার নেই। আমাদের এই সময়ের একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক, আমার ধারণা অভিজ্ঞেরও খুব প্রিয় ঔপন্যাসিক তিনি, তার নাম দেবেশ রায়, প্রয়াত হয়েছেন। তার একটা বই আছে, এই দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে, শিল্পের প্রত্যহে বলে।
তাতে একটা প্রথম প্রবন্ধ আছে, যদি কখনো আপনারা সময় পান প্রবন্ধটা পড়ে নেবেন। আমি সেই জায়গা থেকে একটা অংশ শুধু বলছি। উনি একটা কথাই বারবার বলতেন, ওই লেখাটার মধ্যে আছে যে প্রকরণ উপকরণ নানান মিল থাকতে পারে, নানান রকম মিল মানে নেই, সরি উল্টোটা বললাম, নানান রকম মিল নেই, ভীষণ অমিল আছে কবিতার সঙ্গে চলচ্চিত্রে, কিন্তু কোথাও একটা বোধের মিল আছে হয়তো, হ্যাঁ, সেই জন্যই আমরা সিনেমাকে কবিতার মতো ভাবতে পারি বলে উনি একটা অসম্ভব নান্দনিক সমস্যার কথা বলেছিলেন। বলে বলে সেই জায়গাটুকু আমি পড়ে দিচ্ছি। যখনই আমরা এক শিল্পের উপকরণকে অন্য শিল্প দিয়ে বিশেষিত করি, এক শিল্পের উপকরণ বিন্যাসের ও সে বিন্যাস ভাঙা গড়ার সম্পর্ককে অন্য এক শিল্পের জানা ইতিহাসের অন্তর্গত করে নিতে চাই, তখনই আমরা সেই শিল্পকে ঘিরে এক নান্দনিক বাধার দেয়াল নিজেরাই রচনা করি, ভুহ ভাঙার বদলে ভুহ গড়ে তুলি। ঠিক আছে, শেষ। সুতোপাদির একটা প্রশ্ন আছে।